সেই পর্যায়টা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। শত শত নয় হাজার মানুষ জীবন দিয়ে সেই বৈতরণী পার হয়েছে। কি যে কষ্টের ছিল, কত বড় আত্মত্যাগের দরকার ছিল, কত সাহস দরকার ছিল, কতখানি আবেগের দরকার ছিল, এগুলো আপনারা দেখেছেন। আমি ওই কাহিনীর মধ্যে বেশি যেতে চাই না, কারণ ওই পুরা কাহিনীর মধ্যে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত গ্লানি আছে, যত অন্যায় আছে, এগুলো আস্তে আস্তে ভুলে যেতে পারলে ভালো। ওর মধ্যে যে নৃশংসতা আছে, অমানবিকতা আছে, যেগুলোর বিচার যদি করতে না পারি তাহলে মানবতা প্রতিষ্ঠা করা যাবে না। এই বিবেচনা থেকেই সেই জায়গায় আমরা থাকতে চাই। এটা ঠিক, ওই পর্যায়টা পার হয়ে গেছে। এখন শেখ হাসিনার স্বৈরাচার নাই, এখন পর্যায়টা হচ্ছে গণতন্ত্র নির্মাণ। যার জন্য লড়াই করলাম সেই জায়গায় যাতে পৌঁছাতে পারি, সেই লড়াই। এবং সেই লড়াইটা নিশ্চয়ই বিশাল জনসভার কর্মসূচি নয়, বিশাল মিছিলের নয়, বিক্ষোভের নয়, মারামারি কাটাকাটির নয়। এখনকার এই পর্যায়টা একেবারেই, আমি বলবো একেবারেই ঠান্ডা মাথার, বেশি করে বুদ্ধিবৃত্তির লড়াই। মানে এই যে একটা কথা বলেছেন, এজেন্ডা যেটা আপনারা করেছেন, শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন হিউজ। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে গুণগত দিক কমই আছে, অমানবিক দিক বেশি। আমাদের পুরা দেশের যে শাসন চলে, মানুষের প্রতি মানুষের যে সম্পর্ক, তার মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, অঙ্গীকার কম। মানে পুঁজিবাদে যেরকম হয়, যেমনি পারো নিজের আখের গোছাও, টাকা পয়সা বানাও, সম্পদ করো, পুরা সমাজ, পুরা শাসন ব্যবস্থা এইরকম করেই চলে। তার মধ্যে অমানবিক দিকগুলো কি? ধরেন জেলাতে শাসন করে কি? ডিসি, তার কোনো জবাবদিহিতা আছে? নাই। আপনি একজন বড় রাজনৈতিক নেতা, এমনকি আপনি এমপি, আপনি ডিসির কাছে যান, উনি যদি অনুগ্রহ করে আপনার একটা তদবির রাখে। ধরেন পুলিশ প্রশাসনে যদি যান, এসপি, নিচে যত যাবেন থানা পর্যায়ে এরকম এক একটা কিংশিপ দেওয়া হয়ে গেছে, যার কোনো জবাবদিহিতা নেই। বহু বছর ধরে আমরা বলেছি এটার গণতন্ত্রায়ন দরকার, এটার জবাবদিহি তৈরি করা দরকার, হয়নি কিন্তু কিছু। ঢাকা সিটির মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ, খুবই জনপ্রিয় মানুষ, চমৎকার বক্তৃতা করতেন, দরাজ গলা ছিল, যা বলতো মানুষ প্রায় মন্ত্রমুগ্ধের মতো শুনতো, বিশ্বাস করতো। উনি বলতেন আমি কিছুই করতে পারছি না, কারণ আমি লোকাল গভর্নমেন্টের আন্ডারে। সিটি গভর্নমেন্ট দেওয়া হোক, সিটি গভর্নমেন্ট দেওয়া হয়নি এখন পর্যন্ত। সিটি গভর্নমেন্ট কোনো একটা পপুলার ইস্যু হয়েছে সেরকমই না। আমাদের কনস্টিটিউশনে বলা আছে যতদূর সম্ভব ডিসেন্ট্রালাইজ করা এবং লোকাল গভর্নমেন্টকে বেশি পাওয়ারফুল করা, কিন্তু আমরা লোকাল গভর্নমেন্টকে পাওয়ারফুল করিনি, করতে পারিনি। একজন উপজেলা চেয়ারম্যানের চাইতে ওইখানে এমপি সাহেবের পাওয়ার বেশি। উনি বিজেপির কার্ড যেমন বিতরণ করেন, বেকার ভাতার জন্য, বৃদ্ধ ভাতার জন্য টাকা পয়সা বিতরণ করেন, সমস্ত কিছু তিনি করেন। এইটা তো প্রশাসনই নয়। আমি কথাটা এই জন্য বাড়াবো না, যে এক কথায় আমি মনে করি একেবারে টপ থেকে, মানে সচিবালয় থেকে নিচে পর্যন্ত যদি প্রশাসনের গণতন্ত্রায়ন করা না যায়, তাহলে গুণগত পরিবর্তন, রূপান্তর কিছু হবে না। ব্যাপারটা কি অসম্ভব? আমরা আমাদের কমিটির মধ্যে আলোচনা করেছি যে ডিসি না থাকলে কি হবে। গণতন্ত্রায়ন করবো মানে নির্বাচিত লোক আসবে, তো ডিসি নির্বাচন কিরকম করে হবে পদ্ধতি আমরা বসে ঠিক করতে পারবো, কিন্তু নির্বাচিত ডিসি হলে ভালো না খারাপ? বহু মানুষ এরকম মনে করে ওই ভোটে আসবে, যে পার্টির লোক হবে সে পার্টিরই কাজ করবে, বাকিটার কাজ করবে না। কোনো সন্দেহ নাই, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। রাজনীতি যদি খারাপ হয়, রাজনীতি পরিচালনা করে, গঠন করে, চালনা করে যে রাজনৈতিক দল, তাদের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, মূল্যবোধ না থাকে, জ্ঞানের চর্চা না থাকে, তাহলে
কিছু হবে না, এক কথায় কিছু হবে না। এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। আমরা বলি অনেক সময় আমাদের যে কনস্টিটিউশন ছিল তাকে তো অসাধারণ ক্ষমতা দেওয়া ছিল, কিন্তু এই কনস্টিটিউশন অনুযায়ী গত 53 বছর তো চলেছে। কই বেগম জিয়া তো এরকম ডেসপট হননি, বেগম জিয়া তো এইরকম জনগণের মনে নির্যাতন করেননি, অথবা যারাই ছিলেন এই শেখ হাসিনাই যে আগে ছিলেন তখনও তো তিনি করেননি। বোঝা যায় আমাদের কনস্টিটিউশনের মধ্যে থেকেও এটা করা গেছে। অন্য কোনোভাবে করা যায়? শেখ মুজিব কয়েক মিনিটের ব্যবধানে পুরো কনস্টিটিউশন ঘুরিয়ে দিয়ে একদলীয় ব্যবস্থা কায়েম করেছিলেন। তার মানে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যেহেতু রাজনীতি নিয়ন্ত্রণ করে, আপনি রাজনীতিকে কিরকম করে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই ব্যাপারটা ভাবতে হবে। ভাই জিজ্ঞেস করেছেন, আমাকেই ইঙ্গিত করেছেন যে রাজনৈতিক দলগুলো তাদের রূপান্তরের জন্য, তাদের গুণগত পরিবর্তনের জন্য কি ভাবেন। অনেস্টলি যদি বলি, আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সম্পর্কে খুব চিন্তা ভাবনা দেখছি না। বিশেষ করে যাদের পরিবর্তন বেশি দরকার, বড় বড় দলে তাদের মধ্যে নেই। বরঞ্চ কিরকম হয়েছে, ধরেন 5 আগস্টের পরে একটা দল চলে গেছে, এর জায়গায় বি আসছে, এবং বি এসে কি করছে সেটা দেখছি। চতুর্দিকে চিচি পড়ে গেছে, ঢিঢি পড়ে গেছে। এইভাবে সংস্কার হবে, দেশ বদলাবে। এ পারে হল দখল করে, ও পারে ইউনিভার্সিটি দখল করে, সে বাস স্ট্যান্ড দখল করে, মানে দখলদারিত্ব, চাঁদাবাজির কোনো সীমা পরিসীমা নেই। আচ্ছা, কেন্দ্রের নেতারা কি করছেন? তাদের দেখছেন তো, তাদের কেন্দ্রের নেতারা ইতিমধ্যে 1000-এর উপরে নেতা কর্মীকে বহিষ্কার করেছেন, তবুও ঠিক হয়। তাদের বহিষ্কারটা কি নাটক? ভালো করে ভাবেন। এরকম হয়েছে আগে, একজন দোষী চিহ্নিত হয়েছে, তাকে বহিষ্কার করেছে দল থেকে। 15 দিন পরে গিয়ে দেখেন সেই দলের অফিসের মধ্যে তিনি দিব্যি বসে আছেন এবং আগের মতো প্রভাব ঘটাচ্ছে। কিন্তু এখন কি এরকম হয়েছে? খোঁজ করেন। পরিস্থিতিটা এরকম। ওই যে বলে না, জনগণের সচেতনতাই কেবলমাত্র রাজনীতি বলেন আর সমাজ বলেন সব কিছুকেই একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারে। মানুষের চেতনার মান এখন অনেক উঁচুতে। আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, জনগণের এখন যে চেতনা আছে সেই চেতনা বহু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এও সত্যি। কিরকম? 5 আগস্টের অব্যবহিত পরেই বড় রাজনৈতিক দলটি তার পার্টি অফিসের সামনে সভা করলো, সভা করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে। দেখেছেন, মানুষ অপছন্দ করেছে। একটা চাপ তৈরি হয়েছে রীতিমতো, যে দল বলতে বাধ্য হয়েছে না 6 মাস পরে করতে হবে। মানুষ 6 মাসও নেয়নি, তখন তারা বলেছে যৌক্তিক সময় দিতে হবে তাদেরকে। এটা তো জনগণের চাপই হয়েছে, জনগণের চাপেই তো হয়েছে। আমি আবার বলি, জনগণের এই চেতনার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। আর সেই জন্যে এই গণশক্তির মতো যত সংগঠন আছে, গণশক্তি সভার মতো যত সংগঠন আছে তার উপরেই নির্ভর করতে হবে। মানে এরকম সংগঠন দাঁড়াবে যাদের কোনো এজেন্ডা নেই, কোনো পার্টি নাই, কোনো রাজনীতি নাই। আছে রাজনীতি, দলীয় রাজনীতি নাই, নির্বাচন করবার ধান্দা নাই। তার চেয়ে বড় কথা, ক্ষমতার সাথে সরাসরি যুক্ত নাই, ক্ষমতাকে গাইড করতে চায়, নিজেরা ক্ষমতা চাচ্ছে না। মানুষ মনে করবে এরা ঠিক। আমি মাহমুদুর রহমান না যত ভালো কথাই বলি না কেন, লোকে তো মনে করবে, আমার এলাকার লোক মনে করবে ও ঠিকই ভোটের ক্যাম্পেইন করে তলে তলে, বিকজ আমি ক্যান্ডিডেট। জানে সবাই, রাজনৈতিক দলগুলো যখন বলে তখন এই সমস্যা হয়। ওই কারণে বলি, ভাই যে বললেন যে বেশি করে সিভিল সোসাইটি মুভমেন্ট দরকার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন দরকার। আমি কিন্তু মনে করি এখনকার পরিস্থিতিতে সিভিল সোসাইটি বা সামাজিক আন্দোলনের গুরুত্ব অপরিসীম। কিন্তু সামাজিক আন্দোলন যেটা হবে সেটা আবেগের ভিত্তিতে হতে পারবে না। সেটা লাইক বার্টন রাসেল, জাফর সাত্রে, মানে অনেক বড় নাম বললাম, বড় নাম না, আপনি দেশের বুদ্ধি করে মাহবুব বর্ষে, সেই রকম লোকের কথা বলবে যারা গাইড করতে পারেন। ওইটাও কিন্তু আবেগের ভিত্তিতে করতে পারবে না। যারা এই আন্দোলন করবেন তারা সোসাইটির
রেকর্ড লাইট হতে হবে, তারা সোসাইটির আইকন হতে হবে। আমি কথা মানে সংক্ষেপ করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলি এটা জরুরি কেন। ধরেন ডক্টর ইউনূস যদি আজকে উপদেষ্টা না হতেন, ওনার ভূমিকা কি হতে পারত? এই আইকনের ভূমিকা হতে পারত। যেটাই মনে করেন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলেই আলটিমেটলি বিতর্কের মধ্যে পড়বেন তো। এই দিক দিয়ে ছাত্রদেরকে অটো প্রমোশন দিয়ে দিতে হচ্ছে, ওই দিক দিয়ে আনসারদের পিটাতে হচ্ছে। এইখানে বলতে হচ্ছে যত বড় শিক্ষার বিস্তার করো, ওইখানে আবার তিতুমির কলেজকে বলতে হচ্ছে না, দেওয়া যাবে না। শাসন যদি করেন, মনে করবেন শাসন অ্যাবসলিউটলি একটা পলিটিক্স, রাজনীতির বাইরে শাসন হয় না। তো রাজনীতি উনি করছেন না বলবেন, কিন্তু রাজনীতি উনি করছেন। তাকে তো বলতে হয়েছে না জাতীয় সঙ্গীত নিয়ে কোনো বিতর্ক এখন চলবে না। তাকে বলা দরকার ছিল এই কারা যাত্রাবাড়ি স্টেশন দখল করছে, 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেন, তাহলে ব্যবস্থা নেব। করতে যদি পারতেন তাহলে হয়তো দখলদারিত্ব কমতো, কিন্তু উনি করেননি। কিন্তু উনি যখন বলেন ছাত্ররা এত কষ্ট করেছে, জীবন দিয়েছে, তারা যদি একটা দল করে, করতেই তো পারে। দল তো করতে পারে যে কেউ, যে জীবন দেয়নি কোনো সংগ্রাম করে, আজকে যদি বলে করে আমি একটা রাজনৈতিক দল করবো, তিনি করতে পারেন। কিন্তু প্রধান উপদেষ্টা তো বলতে পারেন না যে আমি তাদেরকে সুযোগ দেব। উনি কি সুযোগ দেবেন? উপদেষ্টা নতুন একটা রাজনৈতিক দলকে কি সুযোগ দিতে পারেন? আমি বিতর্ক তো তুলছি না। আমি বলছি উনি যদি এইরকম সিভিল সোসাইটি মুভমেন্টে থাকতেন, মেবি উনি কমান্ডও করতে পারেন। আমিনুল করিম ভাই পারবেন এরকম করতে? কি মনে করেন আপনারা? আমি যেটুকু দেখলাম উনি যতখানি মনোযোগ দিয়ে বিষয় করে বোঝার চেষ্টা করছেন, আমি যদি বলি দিস ইজ নট রাইট, বরঞ্চ এইটা রাইট, এবং আমি যদি ঠিক বলি, মানুষ আমাকে আজও কারো শুনতে পারত না। আমি এটা বিশ্বাস করি, কিন্তু আন্তরিকভাবে। সবচেয়ে বড় কথা কি দেখেন, সত্য প্রতিষ্ঠা হয় কিরকম করে। আমি প্রায় সময় এটা বলি, কোপার্নিকাস বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কেউ বিশ্বাস করে। অনেকগুলো বছর পরে গ্যালিলিও সেটা উনি বললেন না, উনি ঠিক ছিলেন, গ্যালিলিওর ফাঁসি হয়েছে, কিন্তু ইতিহাসে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। আমাদের এখনকার সোসাইটিতে এই লড়াইটা লাগবে। লড়াইটা কি? আপনি জোর করে বলেন রাজনৈতিক দল আমি এরকম চাই, আমি কোনো দল করি না, কিন্তু আমি এরকম দল চাই। অনেকগুলো মানুষ মিলে সেই মানুষগুলো সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে, তারা যদি বলে তাহলে হবে। নইলে আবেগের ভিত্তিতে বলবে রাজনৈতিক দলগুলো সব মাস্তান পালন করে। এমন কোন নেতা নাই যে যার সাথে মাস্তান নেই। ভাই আমি বলি আমার সাথে কোনো আমি মাস্তানি কখনো প্রশ্রয় দিই। আমি একা না, আমি 5টা 7টা দলের নাম বলতে পারবো যারা কোনো মাস্তান লালন পালন করে। মাস্তান লালন পালন করে কারা? যাদের ক্ষমতা চর্চা করতে হয়, বড় বড় দল, তারা করে। ঠিক একইভাবে বলি, বিশেষ করে একটা প্রসঙ্গ আমি মনে করি আমার আলোচনা করা খুব জরুরি, যে পেপারটা আপনারা দিয়েছেন, আমি পড়বার সময় তো ছিলাম না, এসে আমি একবার পড়ি, তারপরে এটার উপরে কথা বলে আমি কথা শেষ করবো। যদিও অনেক কথা আমার বলার ছিল, আমি মনে করি এখনকার সময় অনেক বিষয়ে আলোচনা করা উচিত। ধরেন আমি 5টা কথা বলবো, 2টো ভুল হবে, বাদ দিয়ে দেবে, 8টা যদি ঠিক হয় তাহলে তা নিয়ে সামনে যাবে। দলের ব্যাপার নেই, যে সত্য কথা বলবে তাকে নিয়ে এগোতে হবে। এখানে বলছে যদি আমরা সংস্কার কার্যক্রমকে, যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্তকরণ ও এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভূখণ্ডের উপযোগী একটি নতুন শাসনতান্ত্রিক কাঠামো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুণগত উন্নয়ন জনগণের প্রত্যাশা। আর একবার বলি, পুরোটা বলবো না। যদি আমরা মনে প্রাণে আমাদের দেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রত্যাশা করি, তবে আমাদেরকে সংস্কার কমিটির রিপোর্ট চূড়ান্ত করতে। সংস্কার কমিটি মানে কয়টা? 19টা কমিটি, তো 19টা কমিশন, রিপোর্ট যেমন দিয়েছে 6টা, তার চূড়ান্তকরণ করবেন।
কনস্টিটিউশনের ব্যাপারে কি করবে? 4টা প্রদেশ বানাতে চেয়েছে তারা, সাপোর্ট করবে? সবাই মিলে রাজি হবে? আপনি যে সমস্ত প্রস্তাব দিচ্ছেন সেই ব্যাপারে ডক্টর ইউনূস স্যার পজিশন কি বলেছেন? বলেছেন যখন যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হবে আমি সেটা করব, কোনো সংস্কার চাপিয়ে দেব না। ঠিক বলেছেন উনি? নিশ্চয়ই আপনি চাপিয়ে দিতে পারেন, আমার ইচ্ছার বিরুদ্ধে দিতে পারেন। অতএব আমাদের ডিসকোর্স দরকার, অনেক আলোচনা দরকার। কেন? যাতে আমরা ঐক্যবদ্ধভাবে জিনিসটা করতে পারি, ওটা টেকসই হবে। আর ঐক্যবদ্ধভাবে করতে গিয়ে আপনি দেখবেন অনেক জিনিস মিলবে না। আপনি ইসলামিক কনস্টিটিউশন চান, আমি চাই একটা সেকুলার কনস্টিটিউশন, মিলবে কোনোদিন? কোনোদিনও মিলবে না। তো আপনি যদি বলেন এই ব্যাপারে আগে রিপোর্ট চূড়ান্তকরণ করব এবং এর যথাযথ বাস্তবায়ন করব, আমি তো সবচেয়ে ডিফিকাল্ট জায়গা বললাম। কিন্তু তাহলে সংখ্যানুপাতিক ভোটের কথা বলা হচ্ছে, তো সংখ্যানুপাতিক ভোট মানে যে পার্সেন্টেজে ভোট পাবে সেই পার্সেন্টেজে আপনি এমপি পাবেন। ভোট যে শতকরা হাতে হারে পাবেন, যদি আপনি 1 ভাগ ভোট পান শতকরা, তাইলে আপনি 3 জন এমপি পাবেন, 300 জন যদি সদস্য থাকে। আমি তো খুশি হওয়ার কথা, কারণ 1% ভোট পেয়ে আমি একটা এমপিও পাবো না, বুঝেন তো, সারা দেশে। কিন্তু তারপরেও আমি এটা সমর্থন করছি না। আমি বলছি এখন সমর্থন করছি না, কারণ আমি জানি যে স্বৈরাচারকে এত কষ্ট করে লড়াই করে ফেলে দিয়েছি, ওই স্বৈরাচারের পার্সেন্টেজ অফ ভোট এখনো অনেক বেশি। ওই দল যদি ভোট করবার সুযোগ পায়, পাবে, তাও তো জানি না, সেটাও তো বিতর্ক। কিন্তু সরকার তো বলছে না আমরা ব্যান করবো না। তো ব্যান যদি না করেন তাহলে করবে না কেন? একটা বিতর্ক তো আছে এই জায়গাতে। এটা আমি চাইলেই কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে না। আর কল স্পেড স্পেড, আপনি ওখানে চাপ চেপে দিয়ে কোনো রকম করে একটা ধামা চাপা দিয়ে ল্যাপচাপ দিয়ে কাজ করতে পারবেন না। আলটিমেটলি এটা যেতে হবে। আপনি যদি মনে করেন না জনগণ প্রত্যাখ্যান করবে, তো জনগণ বলবেন তো এই যে সেদিন পরশু দিন তো বোধ হয় ওরা লিফলেট ডিস্ট্রিবিউশন করলো না, গতকালকেও করেছে। কিভাবে করলো? করতে পারলো কবে? আমাদের পুলিশ কি করেছে? তারপরে দেখলাম আমাদের প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলছে এরপরে যদি করে গ্রেফতার করবে। তো ওরা তো ঘোষণা দিয়েছে 15 দিন আগে। 15 দিন ধরে কি করলেন? এই প্রশাসন এখনো তৈরি করতে পারে নাই। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, তার সর্বাংশে সাফল্য কামনা করি, তারা কিন্তু সফল হতে পারছে না। যদি সফল হতে পারতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না। এই কারণে ভাই আমি আমার কথা বলছি, আমি এই সংখ্যানুপাতিক সাপোর্ট করবো না। কিন্তু আমি বলি প্রস্তাবটা খুব সুন্দর, আমার জন্য বেশি সুন্দর। কিন্তু সমগ্র জাতির জন্য শেষ পর্যন্ত কি হবে? ওদের যদি 40টা এমপি আসে, তারপরে আমি আপনি থাকতে পারবো কিনা সেটা কে যাবে? বলবে জনগণের রায় আমরা পক্ষে। তুমি কে? তুমি কয়টা ভোট পেয়েছো? তোমার কয়টা এমপি আছে? অনেক সময় হয় গণতন্ত্র, এই যে বললো না, খুব ভালো শাসন নয়, তবে বিকল্প হিসেবে গণতন্ত্রের আর কিছু নেই। এটাই সবচেয়ে ভালো গণতান্ত্রিক শাসন। ভোটের শাসন মানে সর্বাংশে সর্বোচ্চ ভালো শাসন নয়, কিন্তু যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এটাই চলে। আর গণতন্ত্রের একটা ফর্ম তো না, কোথাও প্রেসিডেন্সিয়াল, কোথাও পার্লামেন্টারি, কোথাও এইরকম করে সংখ্যানুপাতিক ভোট হচ্ছে, কোথাও ডাইরেক্ট ভোট হচ্ছে। আমার দেশের জন্য যেটা উপযোগী সেটাই করতে চাই। এখন আপনি নিশ্চয়ই চান যে এই নৃশংসতায় আমাদের কচি, কিশোর, শ্রমিক, সাধারণ মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এদের বিচার চাই। কিন্তু আপনি বলেন বিচার করবার আগে ভোট হবে না। আমি ঠিক বললেন, কতদিন লাগবে বিচার করতে? কতদিন লাগবে? আপনি কোর্টকে বলতে পারবেন 3 মাসের মধ্যে ভোট বিচার সম্পন্ন করো? তাহলে কোর্টের উপর হস্তক্ষেপ করা হয়। কোর্ট যদি মনে করে না এই বিচার করতে আমার আরো সময় লাগবে, এবং তার বিচার করতে শেষ পর্যন্ত যদি 5 বছর লাগে, তাহলে 5 বছর পরে ভোট করবেন? সম্ভব? এখন জিনিসপত্রের দাম কত? দিনের পর দিন বাড়ছে। জিনিসপত্রের দাম কমাবার ব্যাপারে সরকার কিছু করতে পারছে? করছে কি কিছু? পারার কথা পরে।
আমি বলছি কতগুলো বাস্তব আমাকে মানতে হবে। আমি খালি আবেগ দিয়ে চললে আমার সমস্যার সমাধান হবে না। আমার ওই কারণে হয়তো ভালো মানুষ ব্যর্থ হবে, ভালো মানুষ খারাপ বলে প্রমাণিত হবে, প্রতিষ্ঠিত হবে, এগুলোর দরকার নেই। ধৈর্য নিয়ে করি। আমাদের সংস্কার কোনোভাবেই একটা আপত্তিক ঘটনা নয়। সংস্কার মানে টেম্পোরারি ফেনোমেনন নয়। সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি বলবেন এরপরে ভোট হয়ে গেলে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না করে, তো আমিনুল করিম ভাইরা কি করবেন? ভোটের পরেও বলবে সংস্কার কিন্তু ছাড়ছি না। উনি আরো বেশি এরকম করে সেমিনার করবেন, গণশক্তি আরো বেশি সব সংস্কার সেমিনার করবে। আমি তো দেখলাম 5 আগস্ট থেকে এই সবের মধ্যে, আমার হিসাব ভুলে যেতে পারে, বোধহয় নতুন 10টা রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই 5 আগস্টের পরে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ কি যে পপুলার, ধরো রাজনীতি দেখছি 5 আগস্টের পরে সবাই বলছে সরকারের পলিটিক্যাল লোক নাই, তো এই জন্য ঠিক মতো চালাতে পারছে না। আচ্ছা, এমআই রং? মানুষের এখন রাজনীতির প্রতি আস্থা নেই, আর না ফিরে করবে শেষ পর্যন্ত তো ভোট করতে হবে নাকি? আর ভোট যদি করেন তো ভোট মানে তো হচ্ছে রাজনীতির দলগুলোর ভোট। ভোট মানে সরকার গঠনের বিষয়। আপনার খারাপ লাগলেও আপনার কাছে এর কোনো বিকল্প নেই। আপনার কাজ যেটা করতে হবে, ভোটটা যেন ভালো হয়, আপনার রাজনৈতিক দলগুলো যেন ভালো হয়। আমাদের দেশ কেন ইউরোপের মধ্যে গণতান্ত্রিক হতে পারবে না? আমাদের রাজনৈতিক দলের আচরণ, রাজনৈতিক দলের নেতাদের গুণাবলী কেন তাদের মাপে যেতে পারবে না? আমি মনে করি ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘদিন যদি দেশ চালাবার চিন্তা করে তাহলে কিন্তু হবে না। আমি সংস্কার এগুলো রিপিট করতে চাই না। আমি শুধু এরকম মনে করি ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যে ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট হবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে। আপনি তড়িঘড়িও করবেন না, আবার যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। কারণ এর মধ্যে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কোন দিন কেবল জিনিসের দামের প্রতিবাদে মানুষ মিছিল করবে, আর তার মধ্যে পতিত স্বৈরাচারের একটা বিশৃঙ্খলা হবে। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আমার এই বিজয় কেউ গ্রাস করতে না পারে, হাইজ্যাক করতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। আবার বলি, এই জন্যে এখন আপনাদের উপরে আমার বেশি ভরসা করতে ইচ্ছে করে। শেষ পর্যন্ত হয়েছে কি জানেন, রাজনীতির শেষ প্রশ্ন তো রাষ্ট্র ক্ষমতার উপর। একটা পলিটিক্যাল পার্টি তার সবচাইতে বড় চিন্তা রাষ্ট্র ক্ষমতা। যতই যেরকম ভালো ভালো কথাবার্তা বলুন না কেন, তার মাথার মধ্যে আছে ক্ষমতায় যেতে হবে। অতএব কত খাতির ছিল না বিএনপি আর জামাত ইসলাম, কি কারণে আলাদা হয়ে গেছে বলতে পারেন? ইট ইজ অনলি বিকজ জামাত ইসলাম মনে করছে এখন আমি ওর সাথে থাকবো কেন, এখন আমি নিজেই তো মেইন অপোজিশন পার্টি হতে পারি, আমি যা বুঝি তাই করলাম, ভুল বললে মাপ চাই। এটার মধ্যে তো কোনো দোষ নাই। আমি যদি পারি কালকে এই দেশের সবচেয়ে বড় পার্টি হতে চাইবো না? আমি যদি পারি কালকে ক্ষমতা চাইবো না? না হলে রাজনীতি করছি কেন? না হলে তো আমি আমিনুল করিম ভাইয়ের মতো শুধু একটা সোশ্যাল অর্গানাইজেশন করে কাজ করতে থাকতাম, কথা বলতে থাকতাম। অর্থাৎ পলিটিক্যাল পার্টি যখন পাওয়ার নিয়ে কথা বলছে তার মধ্যে দোষের কিছু হতে পারে না। কারণ পলিটিক্সের মেইন কোয়েশ্চেনটা পাওয়ার, স্টেট পাওয়ার, এটা বুঝে করে। আমি বলছি এই সবগুলোকে অ্যাসিমিলেট করেই দেশে নিতে হবে। এগুলোই নিন। পৃথিবীর বহু দেশ গণতান্ত্রিক পথে কোথায় গেছে? আমেরিকা বেস্ট ইকোনমি, অর্থনীতিতে আমেরিকা সবচেয়ে বড়, টেকনোলজিতে নলেজে আমেরিকা সবচেয়ে বড়, তার শাসন সবচেয়ে ভালো কিনা ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অর্থনীতির দিকে সেটা সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি। আর তারপরেই অর্থনীতির বড় দেশকে চীন, ওর মধ্যে কোনো গণতন্ত্র নাই। দুই পদ্ধতিতেই হয়, কিন্তু পদ্ধতির মধ্যে সবচেয়ে মেইন জিনিস হলো কমিটমেন্ট, পদ্ধতি, ইনস্টিটিউশনালাইজেশন, এবং যাতে এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারি সেই ধরনের সেট আপ। বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান, বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। ওই যে লোকে বলে না বাঙালি পরচর্চা করে, খালি ধান্দা করে আসে, এগুলো সব মিথ্যা কথা, ব্রিটিশদের বলা। আমাদের মতো পরিশ্রমী জাতি এত ঠান্ডার মধ্যে গিয়ে আমেরিকাতে কাজ করে কেমনে, ক্যানাডার মধ্যে কাজ করে কেমনে, এবং ওখানকার এমপ্লয়িরা বলে যে বাঙালি হলো সবচেয়ে ভালো পরিশ্রমী কাজ করে তারা, আমাদের শ্রমিকদের মধ্যে তারাই বেস্ট। আমার দেশে কাজ করে না,
এখানে 1 ঘন্টা কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তার পেট চলে না, কিন্তু ওইখানে কাজ করলে একটা ভালো লাইফ পায়, খাওয়া দাওয়ার চিন্তা নেই, অতএব কাজ করে, আপনি সেটার ব্যবস্থা করেন। আমার সংস্কার মানে কেবল পরিবেশ নয়, আমার সংস্কার মানে মানুষের জীবনযাত্রার মানটাও বদলে দেওয়ার জন্য আমার সংস্কার, এবং সেইটা আমরা পারি। এগুলো নতুন করে দিয়ে দাও, আমি খোদা হাফেজ বলতে চাই, বিকজ আর অলরেডি টু লেট। খুবই ধন্যবাদ দিচ্ছি আবার আপনাদের, এইরকম সেমিনার আরও যখন হবে। আমার একটু সমস্যা হয়েছে, অনেকেই বলে তো হয়তো একটা প্রোগ্রাম দিয়ে ফেলেছি, আর একটা কোন ফাঁকি দিয়ে ফেলি, মনে থাকে না।